হচ্ছে জার্মানি। 2 যে আন্তর্জাতিক যে সংগঠন, হ্যান্ডবল খেলার আন্তর্জাতিক রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন। এটা হচ্ছে আইএইচএফ এর পূর্ণরূপ। এই আইএইচএফ গঠিত হয় 1946 সালে। আইএইচএফ গঠিত 1946 সালে। কোথায় গঠিত হয়? গঠিত হয় সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে বাসেল শহরে। সুইজারল্যান্ডের বাসেল শহরে আইএইচএফ হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন। এটা 1946 সালে গঠিত। এই হ্যান্ডবল সম্পর্কে একটা তথ্য পাওয়া যায় যে হ্যান্ডবল খেলাটা প্রথম যেহেতু জার্মানি উৎপত্তি হয়, হ্যান্ডবল খেলার একটা তথ্য পাওয়া যায় যে জার্মানির এই আপনার যে গীতি কবিতা ছিল, গীতি কবিতাতে ক্যাচবল সম্পর্কে কথা পাওয়া যায়। হ্যান্ডবল যেহেতু হাতিনের থ্রো ক্যাচ বল করা, এই কথাটা ওখানে পাওয়া যায়। এরপরে এই আইএইচএফ এর বর্তমান সদস্য সংখ্যা 209। এটা হচ্ছে সদস্য সংখ্যা আইএইচএফ এর 209টি দেশ। এরপরে আমরা যেটা জানতে হ্যান্ডবল খেলা এএইচএফ মানে এশিয়ান হ্যান্ডবল স্যার আইএইচএফ টা কি? এএইচএফ এশিয়ান হ্যান্ডবল সরি আইএইচএফ এটা কি? আবার একটু প্রশ্নটা করেন, ক্লিয়ার আমি শুনি। আইএইচএফ যেটা 1946 সালে গঠিত, আইএইচএফ এটা কি? পূর্ণ মিনিংটা কি? এটাই বলতেছি, আইএইচএফ এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন, মানে আইএইচএফ। ক্লিয়ার? জি স্যার। ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন মানে হচ্ছে আইএইচএফ। আচ্ছা, এরপরে এএইচএফ মানে হচ্ছে এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন এটা গঠিত 1974 সালে। 1974 সালে এটা ইরানের তেহরানে গঠিত। ইরানের তেহরান এএইচএফ গঠিত হয়। তবে বাংলাদেশ যেটা ভিএইচএফ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, এটা হচ্ছে বিএইচএফ। এটার একটু মত পার্থক্য আছে, যে প্রথমেই এই হ্যান্ডবল খেলাটা প্রথম প্রচলন হয় 1982 সালে বাংলাদেশে 1982 সালে এই হ্যান্ডবল খেলার একটা প্রচলন ঘটে। তারপর 1983 সালে এই হ্যান্ডবল খেলার একটা অ্যাসোসিয়েশন গঠিত হয়। পরবর্তীতে কয়েকটি অ্যাসোসিয়েশন একত্রিত হয়ে একটি হ্যান্ডবল ফেডারেশন গঠিত হয় 1984 সালে। তো হ্যান্ডবল ফেডারেশন গঠিত হয় 1984 সালে। তার মানে হ্যান্ডবল ফেডারেশনের প্রচলন কত সালে? বাংলাদেশে প্রথম 1982 সালে। এটা কয়েকটা অ্যাসোসিয়েশন হয় 1983 সালে, কয়েকটা অ্যাসোসিয়েশন, পরবর্তীতে কয়েকটা অ্যাসোসিয়েশন একত্রিত হয়ে 1984 সালে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন গঠিত হয়। এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অফিস হচ্ছে আপনার ঢাকা শহরের একবারে গোল পয়েন্ট গুলিস্তানে, পল্টন মাঠের পাশে হ্যান্ডবল ফেডারেশন। আমার সৌভাগ্য হয়েছে এখান থেকে একটা কোচের কোর্স করার 7 দিন ব্যাপী, সরি 8 দিন ব্যাপী। এটা একটা টেকনিক্যাল কোচেস ট্রেনিং ছিল, এটা আমি এখান থেকে করেছি। এটা হচ্ছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। তাহলে আমি আবারও রিভিশন দিচ্ছি যে হ্যান্ডবল খেলার উৎপত্তি হয় জার্মানি। এটা ত্রয়োদশ শতাব্দীতে জার্মানির গীতি কবিতাতে ক্যাচবল নামক খেলার তথ্য পাওয়া যায়। আর এই ধারাবাহিকতায় আইএইচএফ মানে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন 1946 সালে গঠিত হয় সুইজারল্যান্ডের ভাসেল শহরে। এবং এএইচএফ
1974 সালে গঠিত হয় ইরানের তেহরানে। আর বিএইচএফ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন গঠিত হয় 1984 সালে। এই ছিল এখানকার তথ্য। আচ্ছা, এরপরে আমরা আজকে যেটা জানবো দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে মাঠ। মাঠ সম্পর্কে একটু জানবো। আসলে মাঠের কি অবস্থা? এরপর আমরা জানবো মাঠ সম্পর্কে। মাঠ সম্পর্কে আমাদেরকে প্রথমেই বলে নিই, আসলে মাঠ দৈর্ঘ্য এবং মাঠ দৈর্ঘ্য, এই যে আমরা যেভাবে বই করে রেখেছি, এই মাঠের দৈর্ঘ্য এদিকে হচ্ছে 40 মিটার, আর মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। একটা হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। হ্যাঁ, আমাদের ক্লাসে উপস্থিতির সংখ্যা একবারেই কম, আপনারা বাকিরা উপস্থিত হন না, এটা আসলে খুবই দুঃখজনক। এই জন্য আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা একটু উপস্থিতি হন, এটা অনেক কিছু শিকার বিষয় আছে। আচ্ছা, হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। এই প্রস্থ হচ্ছে 20 মিটার। হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, আর প্রস্থ হচ্ছে 20 মিটার। কথা ক্লিয়ার হ্যান্ডবল আসছে খেলার না। মাঠের যে দাগগুলা আছে, এই দাগগুলা, জি ক্লিয়ার আসতেছে না? না স্যার। তো এই হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, আর প্রস্থ হচ্ছে 20 মিটার। এই হ্যান্ডবল খেলার মাঠের যে দাগগুলো আছে, প্রত্যেকটা দাগের প্রত্যেকটা দাগের চওড়া, প্রত্যেকটা দাগ 5 সেন্টিমিটারের অন্তর। এবং মনে রাখবেন, মাঠের যে দাগগুলো আছে, প্রত্যেকটা দাগ মাঠের অন্তর্ভুক্ত। যদি কেউ দাগের উপর বল নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে সে এই যে গোল পোস্টের ভিতরে একটা জায়গা আছে, কতটুকু জায়গা আমি একটু মোটা করে রাখছে, ওইখানে দেখাচ্ছে এটা হচ্ছে ইনার লাইন, মানে গোল পোস্টের ভেতরের লাইনটা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ইনার লাইনের আটকে আটকে যাচ্ছে। হচ্ছে 0.8 মিটার। জি, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না আপনাদের? স্যার আটকে যাচ্ছে কথা, আর হলো ভিডিও আটকে যাচ্ছে। আপনি কথা শেষ করুন, আপনি তো হঠাৎ করে কথা শেষ না করে মাইক্রোফোন অফ করে দিয়েছেন। স্যার ওই আচ্ছা, আমি চেষ্টা করতেছি, দেখি কথা আটকে যাওয়ার কথা না। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ওখানে। জি জি বলেন। স্যার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আপনার ওই যে ভিডিও গুলি আটকে আচ্ছা আচ্ছা, এরপরে এখন দেখেন একটু কেমন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন তো 8 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার, আর মাঠের যে দাগগুলো এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তবে এই যে ইনার লাইনের যে দাগ, মানে গোল পোস্টের ভেতরে একটা দাগ আছে, এটা মোটা করে দেখেন, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, 0.8 সেন্টিমিটার। এই হচ্ছে আপনার এখানকার আলোচ্য বিষয়টা ছিল, মাঠের আলোচ্য বিষয়। আর মাঠের দৈর্ঘ্যকে বলা হয় পার্শ্ব রেখা। এই যে মাঠের যে দৈর্ঘ্যগুলো আছে, এটাকে বলা হয় পার্শ্ব রেখা। মাঠের দৈর্ঘ্যকে বলা হয় কি? পার্শ্ব রেখা। আর মাঠের যে এই পাশে প্রস্থ, এটাকে বলা হয় গোল লাইন। গোল গোল লাইন, গোল লাইন বা পার্শ্ব রেখা, এটা বলা হয় এখানে। আচ্ছা, এরপরে আমরা জানবো গোল পোস্ট সম্পর্কে। গোল পোস্ট আসলে স্যার দেখেন, প্রস্থের গোল দাগকে কি পোস্টের বলে এটা বোঝা যায়নি। দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার,
আচ্ছা আচ্ছা, গোল পোস্টের দাগকে বলা হয় ইনার লাইন। এই যে গোল পোস্টের ভেতর মোটা দাগটা এটাকে বলা হয় ইনার লাইন, মানে ভেতরের লাইন, এটাকে বলা হয় ভেতর লাইন। আর এটার প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মাঠের আলোচনা করছি প্রস্থের গোল যে দাগ, পোস্ট নিয়ে। মাঠের প্রস্থের গোল যে দাগ, পোস্টের এই দৈর্ঘ্য, দাগটাকে কি বলে? এই যে যে এই দাগগুলা, দৈর্ঘ্য প্রস্থের যে দাগগুলা, মানে দৈর্ঘ্য প্রস্থের যে দাগগুলা, এইগুলা নাকি? এই দৈর্ঘ্যের যে লাইন এটাকে বলা হয় পার্শ্বরেখা, আর প্রস্থের যে দাগগুলো, এই দাগ এইগুলা গোল পোস্ট। গোল পোস্ট হচ্ছে 3 মিটার হচ্ছে দৈর্ঘ্য। গোল পোস্টের দৈর্ঘ্য হচ্ছে 3, আর গোল পোস্টের উচ্চতা হচ্ছে 2 মিটার। গোল পোস্টের গোল পোস্ট, একটা গোল পোস্ট থেকে আরেকটা গোল পোস্টের দূরত্ব হচ্ছে আপনার 3 মিটার। একটা গোল পোস্ট থেকে একটা গোলের দূরত্ব হচ্ছে 3 মিটার। আর উচ্চতা হচ্ছে 2 মিটার। একটা গোল পোস্ট থেকে আরেকটা গোল পোস্টের দূরত্ব হচ্ছে 3 মিটার, আর গোল পোস্টের উচ্চতা হচ্ছে 2 মিটার। এটা হচ্ছে হ্যান্ডবল খেলার মাঠে দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্ক। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফ্রি থ্রো লাইন, মানে যে জায়গা থেকে ছুড়ে ফ্রিতে করা যায়, এখানে আপনার কি হয় না, কোনো গার্ড বা কোনো বাধা সৃষ্টি হয় না। এটা সম্পর্কে আমরা জানবো যে ফ্রি থ্রো লাইন মানে 9 মিটার। এই গোল পোস্টের এই ইনার লাইন, গোল পোস্টের ইনার লাইন থেকে এই যে এটা হচ্ছে 9 মিটার দূরত্ব। গোল পোস্ট ইনার লাইন থেকে আপনারা যেটা ডট ডট দেওয়া আছে, এটা হচ্ছে 9 মিটার দূরত্ব। আর এই 9 মিটার দূরত্বের থ্রো, মানে 9 মিটার দূরত্বে থেকে যে থ্রোটা হয়, এটাকে হ্যান্ডবলের ভাষায় বলা হয় ফ্রি থ্রো। এটাকে হ্যান্ডবলের ভাষায় বলা হয় কি, ফ্রি থ্রো। মানে এখান থেকে থ্রো করলে কোনো বাধা প্রাপ্ত হয় না, এটাকে বলে কি, ফ্রি থ্রো। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে 9 মিটার। যদি এখানে কোথাও ফাউল টাউল হয় এই মাঠের এই 9 মিটারের বাইরে, তাহলে 9 মিটার যে কোনো অংশ থেকে থ্রো করে খেলা শুরু করতে পারে। এরপরে জানবো আমরা 6 মিটার লাইন সম্পর্কে। এই যে আমি এখানে একটা 6 মিটার লাইন ড্রয়িং করে দেখি। এই যে এটা হচ্ছে 6 মিটার লাইন, মানে এখান থেকে এই লাইনটার দূরত্ব হচ্ছে 6 মিটার। এটা হচ্ছে 6 মিটার লাইন, হ্যান্ডবলে এটা হচ্ছে 6 মিটার। তো 6 মিটার লাইনের আরেক নাম হচ্ছে কি, গোল রক্ষক সীমা। গোলরক্ষক সীমা মানে এই 6 মিটার লাইনের ভেতরে গোলরক্ষক থাকবেন। এখানে পক্ষ দলের প্লেয়ার এবং বিপক্ষ দলের প্লেয়ার, কোন দলের প্লেয়ারই প্রবেশ, অবশ্যই বিপক্ষ দলের খেলোয়াড়কে 6 মিটার লাইনের বাইরে থেকে থ্রো করে গোল করতে হবে। যদি কেউ কোনো ক্রমে 6 মিটার লাইন অতিক্রম করে, তাহলে ওখান থেকে আপনার 9 মিটার থ্রোর মাধ্যমে আবার কি হবে, খেলা শুরু হবে। তাহলে এটা হচ্ছে 6 মিটার লাইন সম্পর্কে বললাম। আর গোলকিপার এই 6 মিটার লাইনের ভেতরে তিনি সীমাবদ্ধ। যদি গোলকিপার কোনো ক্রমে, মানে গোল রক্ষক কোনো ক্রমে এই 6 মিটার লাইন থেকে বের হয়ে আসে, তাহলে তিনি একজন খেলোয়াড়ে পরিণত হবে। এর আগে তিনি গোলকিপার। যদি তিনি 6 মিটার লাইন থেকে বের হয়ে আসে, তাহলে তিনি হচ্ছেন খেলোয়াড়। আর যদি 6 মিটার লাইনের ভিতরে থাকেন, তাহলে হচ্ছে তিনি একজন গোলরক্ষক। এখন আসেন, 6 মিটার লাইনের বাহির থেকে ধরে কোনো বল নিয়ে গোলকিপার এই 6 মিটারের ভেতরে যেতে পারবে না। যদি তিনি চলে যান ভুলক্রমে, অবশ্যই তাকে 7 মিটার থ্রোইং, মানে যেটা পেনাল্টি বলি আমরা ফুটবলের ভাষায়, এখানে হ্যান্ডবলে পেনাল্টি আছে, এই পেনাল্টির মুখোমুখি তাকে হতে হবে। আর এই পেনাল্টি থ্রোর মার এই যে এখানে, হ্যাঁ, এই যে এখানে
এই গোল লাইন থেকে দেখেন 6 মিটারের পরে একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে পেনাল্টি এরিয়া 6.8, এটা 7 মিটার, 7 মিটার থ্রো। হ্যান্ডবল খেলায় 7 মিটার থ্রো খুবই ইম্পর্টেন্ট। 7 মিটার থ্রো, এটা ওয়ান কাইন্ড অফ পেনাল্টি এরিয়া। পেনাল্টি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেনাল্টি এরিয়া। মানে কোনো ক্রমে যদি খেলায় কোনো অতর্ক বা বিতর্ক যায় যায় সৃষ্টি হয় যদি 7 মিটার থ্রোর জন্য রেফারি নির্দেশ করে, তখন তিনি কি করবেন, এই 7 মিটার থেকে তিনি end করবেন। এই হচ্ছে 7 মিটার। 8 মিটার থ্রো থেকে 9 মিটার থেকে 2 মিটার ভেতরে একটা সামনে। এই পেনাল্টি এরিয়ার আয়তন যে একটা টান দেওয়া আছে, দাগ দেওয়া আছে, এই দাগটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার দাগ। এখান থেকে একটা দাগ দেওয়া আছে 4 মিটার দূরে, এটাকে বলে 4 মিটার দূরে। মানে গোলরক্ষক থ্রো হয়, গোলরক্ষক কোনো ক্রমে 4 মিটারের বাইরে থেকে অবশ্যই তাকে 4 মিটারের ভিতর থেকে পেনাল্টিতে এই পেনাল্টি থ্রোকে রক্ষা করতে হবে। কোনো ক্রমে পেনাল্টি এরিয়ার যে 4 মিটার গোলরক্ষক সীমানা, এটার ভেতর তিনি আসতে পারবেন। এটা তার জন্য সীমাবদ্ধতা, এটা তার জন্য সীমাবদ্ধতা। আচ্ছা, এইখান থেকে বা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা একটু প্রশ্ন করেন যদি কারো কোনো প্রশ্ন স্যার থাকে। 9 মিটার এবং 7 মিটার এর পার্থক্যটা ঠিক বুঝতে পারলাম না। 9 মিটার এবং 7 মিটার, তো আমি আবার বলতে চাই 9 মিটার হচ্ছে ফ্রি থ্রো লাইন, মানে এই যে আমাদের একটা দাগ দিয়ে আছে 9 মিটার। তো অনুক্রমে মনে করেন আপনার, আমরা তো হ্যান্ডবল তো হাত দিয়ে খেলি, কিন্তু আমরা ফুটবল তো পা দিয়ে খেলি। তো আপনার মনে করেন পায়ের মধ্যে, এই পায়ের মধ্যে আপনার বলটা লাগছে, হ্যান্ডবলটা যদি অনুক্রমে আপনার পায়ের মধ্যে এই যে 6 মিটার থেকে 9 মিটারের মধ্যে মনে করেন লাগলো অনুক্রমে, লাগতে পারে পারে রেফারি কল করলো। এখন দেখেন যদি এই 6 এবং 9 মিটারের ভেতরে যদি, এটা আমি একটা বললাম আর কি, যদি এখানে কোনো কিছু হয়, এই অঞ্চলটার মধ্যে যদি কোনো কিছু হয়, তখন এইখান থেকে থ্রোইং করার কোনো সম্ভাবনা নাই, শুধুমাত্র 7 মিটার। তখন অবশ্যই আপনাকে 9 মিটারের বাইরে যে থ্রোইং করতে হবে। এই জন্য 9 মিটারের বাইরে যে, যেহেতু আপনি আবার খেলা স্টার্ট করবেন, এই জন্য এটার নাম হচ্ছে 9 মিটার থ্রো বা ফ্রি থ্রো লাইন এরিয়া। ক্লিয়ার কিনা সৌরভ হুসাইন? মানে আপনার 6 মিটার এবং 6 মিটার থেকে 9 এর ভেতরে যদি কোনো অকারেন্স বা কোনো কিছু হয়, তখন যদি রেফারি করেন, শোষক পরবর্তী যখন থ্রো অফের মাধ্যমে খেলা আরম্ভ হবে, তখন অবশ্যই 9 মিটারের বাইরে তাকে কি করতে হবে, হচ্ছে 9 মিটারের কাজ। যদি পরীক্ষায় আসে 9 মিটারের কাজ কি, এটা হচ্ছে আপনাদের 9 মিটারের কাজ। এখন আসে একটা বললাম 7 মিটার গেল, যদি কোনো ক্রমে পেনাল্টি হয় বা 7 মিটার দেওয়ার মতন যদি কোনো ঘটনা ঘটে, তখন এই 7 মিটারের দাগের মধ্যে দাঁড়িয়ে তিনি কি করবেন, থ্রো করবেন। এই হচ্ছে 7 মিটারের কাজ, যেটা আমরাকে বলে ফুলের ভাষায় বলা হয় পেনাল্টি মার্ক। এটা হচ্ছে 7 মিটার থ্রো এখানে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করলাম 9 মিটার, 6 মিটার, 7 মিটার গোল পোস্টের উচ্চতা সম্পর্কে এবং দৈর্ঘ্য সম্পর্কে আলোচনা। এরপরে আপনাদের যে আলোচনা আছে সেটা হচ্ছে খেলার সময়কাল। একটা হ্যান্ডবল ম্যাচ কত সময় ব্যাপী, এই খেলার সময়কাল। খেলার সময়কাল, আল্লাহ, খেলার সময়কালকে সাধারণত 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাপ্ত বয়স,
প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে হচ্ছে 30 মিনিট প্লাস 10 মিনিট প্লাস হচ্ছে 30 মিনিট, এটা হচ্ছে প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আপনার 12 থেকে যদি 16 বছর বয়স হয়, 12 থেকে 16 বছর, 12 থেকে বয়স যাদের আছে এদের যে সীমাবদ্ধ এটা হচ্ছে 25 মিনিট প্লাস বিরতি হচ্ছে 2 মিনিট প্লাস 28 মিনিট। এরপরে আসেন আপনার 8 থেকে 12 বছর যদি হয়, বছর যদি হয় তাহলে এদের ক্ষেত্রে সময় হচ্ছে 20 মিনিট প্লাস 10 প্লাস 25 মিনিট। এটা সময়। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে খেলা হবে 30 মিনিট করে, প্রথমার্ধে 30 মিনিট, দ্বিতীয়ার্ধে 30 মিনিট। এখানে 10 মিনিট পাবে সে বিরতি, একটা টিম 10 মিনিট, মানে দুইটা টিমে 10 মিনিট করে বিরতি পাবে। এবং 12 বছর থেকে যদি 16 বছর থাকে প্লেয়ারদের, সাধারণত আমরা যেটা হাই স্কুল লেভেলে ফেস করে থাকি, যদি আমাদের হাই স্কুল লেভেলে টিচিং এর সুযোগ হয় বা সৌভাগ্য হয়, তখন আমরা হাই স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে কি করব, এটা তো প্রাপ্ত বয়স্কের কথা। তখন তারা 25 মিনিট করে মাঠে, প্রথমার্ধে 25 মিনিট, দ্বিতীয়ার্ধে 25 মিনিট, টোটালি 50 মিনিট, আর 10 মিনিট হচ্ছে বিরতি। আমরা অবশ্যই আশাবাদী যে শারীরিক শিক্ষা শিক্ষক প্রাইমারি সেকশনও নিবে। আগামী 2027 সালে ক্লাস 4 থেকে একবারে 9-10 পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করতেছে। তাহলে আমরা যদি প্রাইমারি লেভেলের টিচিং প্রফেশনে আসি, তখন ওখানে সাধারণত এই 8 থেকে 12 বছরের স্টুডেন্ট পাওয়া যাবে। তো তাদের ক্ষেত্রে আমরা কি করবো, এই যে 20 মিনিট করে রাখবো। যদি আপনি কোথাও একাডেমিতে টিচারও হন, তখন আপনি এই রুলস রেগুলেশন মেনে স্টুডেন্টদেরকে মাঠে খেলাবেন। এই ছিল খেলার সময়কাল এবং প্রাপ্তি সম্পর্কে। এরপরে আসেন এই হ্যান্ডবল খেলার মূল মন্ত্র, এটা একটু নোট করে রাখবেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যান্ডবল খেলার মূল মন্ত্র, হ্যান্ডবল খেলার মূল মন্ত্র হচ্ছে আগে রক্ষণ, পরে আগে রক্ষণ, পরে আক্রমণ। এটা হচ্ছে হ্যান্ডবল খেলার মূল মন্ত্র, যে আগে আপনি কি করবেন, রক্ষণ ভাগে দাঁড়াবেন, আগে আপনি আপনার দলকে সেভ করবেন, পরবর্তীতে আপনি কি করবেন, আপনার দল যদি সেভ হয় পরে আক্রমণে যাবেন। এই জন্য হ্যান্ডবল খেলার মূল মন্ত্র হচ্ছে আগে রক্ষণ, পরে আক্রমণ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আগে রক্ষণ, পরে আক্রমণ। আপনারা আজকে একটা হ্যান্ডবল খেলা দেখবেন, দেখবেন ওখানে হ্যান্ডবল প্লেয়াররা, দেখবেন বিপক্ষ দল যখন কাউন্টারে আসে, মানে অ্যাটাক করতে আসে, তখন দেখবেন সবাই হাত তুলে দাঁড়ায় থাকবে প্রত্যেকে, এবং প্রত্যেকে তার সম্পর্কে চেঞ্জ করছে, এবং প্রত্যেকে হাতে আজকে একটা হ্যান্ডবল খেলা ম্যাচ দেখবেন, দেখলে দেখবেন এরকম যে প্রত্যেকে হাত, অথবা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের মধ্যে কিছুদিন আগেও বিচ হ্যান্ডবল খেলছে, বিচ তো চীনেতে হয়েছে। এগুলো একটু দেখবেন, দেখলে আরো ক্লিয়ার হবে এই বিষয়গুলা। এগুলো তো আসলে মৌখিক বিষয় না, প্র্যাকটিক্যাল বিষয়।
তো আমরা মৌখিক বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করছি, যেগুলো থিওরিক্যাল বিষয়। আচ্ছা, হ্যান্ডবল খেলা শুরু হয় কিভাবে? পরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যান্ডবল খেলা শুরু হয় থ্রো অফ এর মাধ্যমে। হ্যান্ডবল খেলা শুরু হয়, হ্যান্ডবল খেলা শুরু হয় থ্রো অফ এ, হ্যান্ডবল খেলা শুরু হয় থ্রো অফ এর মাধ্যমে। এইটা মাথায় রাখবে, হ্যান্ডবল খেলা শুরু হয় থ্রো অফ এর মাধ্যমে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হ্যান্ডবল খেলা শুরু হয় কিভাবে। হ্যান্ডবল খেলা শুরু হয় থ্রো অফ এর মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু লিখবো, হ্যাঁ? আমরা এটা বুঝলাম। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হ্যান্ডবল খেলার শুরু হওয়ার নিয়ম আছে। এরপরে অফিসিয়াল সম্পর্কে আলোচনা করবো। এই হ্যান্ডবল খেলায় কতজন অফিসিয়াল থাকে? হ্যান্ডবল খেলার অফিসিয়াল হ্যান্ডবল খেলার কতজন অফিসিয়াল থাকে? হ্যান্ডবল খেলার 4 জন অফিসিয়াল থাকে। আমাদের রাখতে হবে যে কি হ্যান্ডবল খেলায় 4 জন অফিসিয়াল থাকে। হ্যান্ডবল খেলায় অফিসিয়াল হচ্ছে 4 জন। এর মধ্যে রেফারি হচ্ছে 2 জন। রেফারি 2 জন, স্কোরার 1 জন, আর সময় রক্ষক 1 জন। এই 4 জন টোটাল। একজন রেফারি অফিসিয়াল টোটাল 4 জন, এর মধ্যে একজন সময় রক্ষক, একজন স্কোরার আর রেফারি হচ্ছে 2 জন। এই টোটালি 4 জন হচ্ছে আপনার অফিসিয়াল। এই 4 জন অফিসিয়ালের সমন্বয়ে এই একটি হ্যান্ডবল খেলা পরিচালিত হয়ে থাকে। 4 জন অফিসিয়ালের সমন্বয়ে এই হ্যান্ডবল খেলাটি পরিচালিত হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে আপনারা একটা, আমার পরামর্শ হলো আপনারা একটা অবশ্যই হ্যান্ডবল খেলাটা একটা আজকে একটা ম্যাচ উপভোগ করেন। এই খুব বেশি কোন সময় দেখার দরকার নাই, একটু দেখলে আপনারা এটা বুঝতে, তাহলে আপনি এই ক্ষেত্রে এটা উপভোগ যদি আপনি দেখেন পারবেন। আচ্ছা, তো এটা ছিল আমাদের হ্যান্ডবল খেলার অফিসিয়াল সম্পর্ক। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দল গঠন। কতজন খেলোয়াড়ের সমন্বয়ে দল গঠন? দল গঠন কতজন খেলোয়াড় থাকলে আপনি একটি হ্যান্ডবল খেলার টিম গঠন করা হয়? কত দিয়ে? আচ্ছা, হ্যান্ডবল খেলার টিম গঠন করা হয় সর্বশেষ আপডেট নিয়ম অনুযায়ী 14 থেকে 16 জন। 14 থেকে একটা একাদশ, একটা টিমে 14 থেকে 16 জন খেলোয়াড় নিয়ে একটি হ্যান্ডবল দল গঠন করা এবং